Hi, welcome to your beautiful channel Science Cube। अभी भी ब्यूटीफुल नहीं हुई लेकिन तुम लोग चाहो तो ज़रूर ब्यूटीफुल बना सकते हो। বাই দ্য ওয়ে, এই লেকচারে আমরা এসএসসি জেনারেল ম্যাথের ষষ্ঠ অধ্যায়ে রেখা কোণ ত্রিভুজের এমসিকিউগুলো সলভ করব উইথ কনসেপ্ট। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা কনসেপ্ট দেখব, তারপর আমরা এমসিকিউটা সলভ করব। তো কোয়েশ্চেন নাম্বার 1, এক নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে রশ্মির প্রান্তবিন্দু কতটি? অপশন কতে দেওয়া আছে 2টি, অপশন খতে 0টি, অপশন গতে 1টি, আর অপশন ঘতে দেওয়া আছে এখানে অসংখ্য। তো আমরা যদি এটা জানি রশ্মি কি, তাহলে এই প্রবলেমটা আমরা ইজিলি সলভ করতে পারবো। তো রশ্মি হচ্ছে কি, যে একটা প্রান্তবিন্দু বা কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়ে এমন একটা রেখা যেটা অসীম পর্যন্ত চলতে থাকে। তাহলে রশ্মির জন্য অন্তত একটা তো প্রান্তবিন্দু লাগবেই। তাহলে এই একটা প্রান্তবিন্দু থেকে শুরু হবে, আর এই যে অ্যারো হেড যেটা, এটা কত পর্যন্ত চলতে থাকবে? এটা কখনো শেষই হবে না, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখানে তো কোনো প্রান্তবিন্দু খুঁজেই পাওয়া যাবে না। বাট এই রশ্মিটা ক্রিয়েট করার জন্য আমাদের তো এখানের মধ্যে অন্তত একটা প্রান্তবিন্দু প্রয়োজন ছিলই। আর যদি এই প্রান্তবিন্দু নাই থাকতো, এটার কখনো রশ্মি হইতো না। যদি এই প্রান্তবিন্দু না থাকতো, তাহলে তোমার কাছে এটা হইতো একটা রেখা। আমরা জানি রেখা কোনো প্রান্তবিন্দু নাই, রেখা এদিক থেকেও ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, এদিকেও ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে রশ্মির জন্য অন্তত একটা প্রান্তবিন্দু প্রয়োজন। সুতরাং রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে এখানে একটি। তাহলে কোন অপশনটা সঠিক? এখানে ক অপশনটা সঠিক। 2 নম্বর কোশ্চেনটা হলো তলের প্রান্ত হলো বিন্দু, রেখা, কোণ, ত্রিভুজ। অর্থাৎ তলের প্রান্ত কি? তো আমরা আগে দেখে নিই তল জিনিসটা কি। তো তোমার কাছে এটা হচ্ছে একটা তল। আমরা জানি তল হচ্ছে 2D, কারণ একটা তল ক্রিয়েট করার জন্য আমাদের দুইটা ডাইমেনশন প্রয়োজন হয়। এদিকেও একটা ডাইমেনশন প্রয়োজন, আবার এদিকেও একটা ডাইমেনশন প্রয়োজন। তো আমাদের দুইটা ডাইমেনশন প্রয়োজন। এখন এই যে তল দেওয়া আছে, এখানে একটা তল দেওয়া আছে। তো তুমি যদি এই তলের দিকে তাকাও, মনে করো তুমি এই দিক থেকে এই তলের দিকে তাকাইলে, এটা হচ্ছে তোমার চোখ। এখন তুমি যদি তলের দিকে তাকাও, তোমার কাছে কি মনে হবে? এটা এই যে দেখতে একটা রেখার মতো মনে হবে না? তাহলে তলের প্রান্তবিন্দু যেগুলো এখানে আছে, এখানে 4টা প্রান্ত আছে, সরি প্রান্ত বিন্দু হবে না, প্রান্ত হবে। তো তলের যে এই যে 4টা প্রান্ত এখানে দেওয়া আছে, এগুলো দেখতে কিসের মতো? এক একটা রেখার মতো না? তো সুতরাং তলের প্রান্ত হচ্ছে রেখা। তো তলের প্রান্ত হচ্ছে রেখা, অতএব খ অপশনটা সঠিক। কোয়েশ্চেন নম্বর 3 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে নিচের কোণটিকে শূন্যমাত্রা সত্তা বলা হয়? অপশন ক রেখা, তল, কোণ, অপশন ঘ বিন্দু। তো এখন আমরা শূন্যমাত্রা সত্তা বলতে কি বুঝি? আর মাত্রা বলতে তো আমরা জানি, আমরা যত দিকে মুভ করব তত মাত্রা আমরা বলবো। যদি একদিকে মুভ করি মাত্রা 1, 2 দিকে মুভ করলে মাত্রা 2, আর 3টার দিকে মুভ করলে মাত্রা হচ্ছে 3। তো একটা রেখা ক্রিয়েট করার জন্য আমাদের কয় দিকে মুভ করতে হয়? একটা রেখা ক্রিয়েট করার জন্য আমাদেরকে একদিকে মুভ করতে হয়। অতএব রেখার মাত্রা হচ্ছে 1। কিন্তু যদি একটা তল ক্রিয়েট করি, তো এই যে তলটা ফর্ম করার জন্য আমাদের কাছে কয়টা দিকে মুভ করতে হয়েছে? আমাদের কাছে এদিকেও মুভ করতে হয়েছে, এদিকেও মুভ করতে হয়েছে, আমাদেরকে 2টা দিকে মুভ করতে হয়েছে। অতএব এই তলটার মাত্রা হচ্ছে 2। কিন্তু যদি একটা বিন্দুর কথা চিন্তা করি, এই বিন্দুটা ক্রিয়েট করার জন্য আমাদের কোনো দিকে মুভ করতে হবে? আমাদের এদিকেও মুভ করা লাগবে না, এদিকেও মুভ করা লাগবে না, আর কোনো তৃতীয় দিকেও মুভ করতে হবে না। অতএব একটা বিন্দুর মাত্রা কত? একটা বিন্দুর মাত্রা হচ্ছে 0, কোনো মাত্রা এর নাই। তো সুতরাং আমাদের কাছে এই বিন্দু যেটা, বিন্দু হচ্ছে শূন্যমাত্রার সত্তা। অতএব 4 নম্বর অপশনটাই সঠিক। কোয়েশ্চেন নম্বর 4 বলা হচ্ছে কি, যে কোনটি সরল কোণ? তা আমরা তো জানি সমকোণ বলতে কি বোঝায়? সমকোণ বলতে বোঝায় 90 ডিগ্রি। 90 ডিগ্রির সমান এক সমকোণ। তো এই 90 ডিগ্রির সমান এক সমকোণ। আর সরল কোণ বলতে বোঝায় একটা সরল রেখা যত কোণ উৎপন্ন করে। তো একটা সরল রেখা কত কোণ উৎপন্ন করে? একটা সরল রেখা এখান থেকে যদি এতটুকু পর্যন্ত নেই, তো আমরা পাবো এখানের মধ্যে 180 ডিগ্রি। তাহলে একটা সরল রেখা ক্রিয়েট করে 180 ডিগ্রি। অতএব এক সরল কোণ বলতে বোঝায় 180 ডিগ্রি। সুতরাং এখানের মধ্যে 4 নম্বর অপশনটাই সঠিক হবে। 90 ডিগ্রি সঠিক হবে না, কারণ 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ, আর 0 ডিগ্রি তো সঠিক হবেই না। অতএব গ অপশনটাই সঠিক। কোয়েশ্চেন নম্বর 5 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে যে পাশের চিত্রে কোণ বি ও সি কত? অর্থাৎ বি ও সি কোণ কত সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানের মধ্যে দুটো সরল রেখা দেওয়া আছে, একটা হচ্ছে এবি সরল রেখা, আরেকটা হচ্ছে সিডি সরল রেখা। তার মধ্যে এই কোণটা কত দেওয়া আছে? 120 ডিগ্রি। জানতে চাওয়া হচ্ছে এই কোণটা কত। তো আমি ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে এখানের মধ্যে এক্স।
তাহলে এই কোণ যেটা, এটা হচ্ছে এখানে এক্স কোণ। এখন যদি লক্ষ্য করি তাহলে এই যে পুরা কোণটা কিন্তু এখানে এক সরল কোণ, আর এক সরল কোণ কত? এক সরল কোণ হচ্ছে এখানে 180 ডিগ্রি। তো আমরা জানি, আমরা বলতে পারি এখানের মধ্যে 120 প্লাস এক্স ইজ ইকুয়াল কত? 180 ডিগ্রি। সুতরাং এক্স ইজ ইকুয়াল কত হবে? 180। আমি যদি এই যে 120টাকে এই পাশে নিয়ে যাই, এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস কত? 120। 180 থেকে 120 চলে গেলে কত থাকবে? 60 ডিগ্রি থাকবে। তো সুতরাং এক্স কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোন অপশনটা সঠিক? খ অপশনটা সঠিক। কোয়েশ্চেন নম্বর 6, 6 নম্বর কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে যে জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? তো অপশন কতে দেওয়া আছে 2টি, অপশন খতে 3টি, অপশন গতে 4টি, অপশন ঘতে 5টি। তো আমরা জানি জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের 4টি ধাপ থাকে। 1 নম্বরটা হচ্ছে সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন। 2 নম্বরটা হচ্ছে বিশেষ নির্বাচন। 3 নম্বরটা হচ্ছে অঙ্কন। আর 4 নম্বরটা হচ্ছে আমাদের যৌক্তিক ধাপ। ওই যে আমরা কতগুলো ধাপ লিখি, ধাপ 1, ধাপ 2। তো যৌক্তিক ধাপ, কতগুলো ধাপ থাকে এখানে? যৌক্তিক ধাপ। তা আমাদের এই যে কোনো জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের এই 4টা ধাপ থাকে। অতএব জ্যামিতিক উপপাদ্য প্রমাণের সাধারণত কয়টা ধাপ থাকে? সাধারণত 4টা ধাপ থাকে। তাহলে গ অপশনটা সঠিক। কোয়েশ্চেন নম্বর 7, 7 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে পাশের চিত্রের আলোকে এক্সের মান নির্ণয় করো। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদেরকে 2টা কনসেপ্ট জানতে হবে। একটা হচ্ছে সরল কোণ কাকে বলে। তো সরল কোণ তো আমরা জানি, সরল কোণ হচ্ছে একটা সরল রেখা যেই কোণ উৎপন্ন করে। আর আমরা জানি সরল কোণ হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 2 নম্বরটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলে? বিপ্রতীপ কোণ। তো ধরো তোমার কাছে 2টা সরল রেখা দেওয়া আছে, এই একটা সরল রেখা আর একটা সরল রেখা হচ্ছে এটা। এখন এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটা দিলাম এক্স কোণ। আর এই এক্স কোণের বিপরীত কোণ কোনটা? বিপরীত কোণ হচ্ছে এটা। তো এই যে বিপরীত কোণ যেটা, এটাকে আমরা বলি বিপ্রতীপ কোণ। আবার বিপ্রতীপ কোণ মানে বিপরীত কোণ না, এই যে এক্সের বিপরীতে যে কোণটা থাকে সেটাকে আমরা বলি বিপ্রতীপ কোণ। তো এই কোণটা যদি এক্স হয়, এই কোণটাও আমাদের কাছে এখানে এক্সই হবে। তো সিমিলারলি তোমার এই কোণ যা, এই কোণও তাই হবে, কারণ বিপ্রতীপ কোণগুলো সমান হয়। তো এই কোণ যদি তোমার কাছে এখানের মধ্যে ওয়াই হয়, মনে করো এই কোণটা হচ্ছে ওয়াই, সুতরাং এই কোণটাও হবে ওয়াই। তার মানে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এখন দেখি কোশ্চেনটা সলভ করি। তো কোশ্চেনটাতে 2টা সরল রেখা দেওয়া আছে, এই একটা সরল রেখা, আরেকটা সরল রেখা হচ্ছে এটা, আরেকটা অনুভূমিক সরল রেখা দেওয়া আছে কোশ্চেনে। এরকম একটা অনুভূমিক সরল রেখা দেওয়া আছে। তো কোশ্চেনে বলা হচ্ছে কি যে এই কোণটা হচ্ছে 3x, তারপর এই কোণটা হচ্ছে 2x, আর এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন যদি আমরা চিত্রটা লক্ষ্য করি তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু বিপ্রতীপ কোণ। দেখো এখানের মধ্যে এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, তাহলে এই কোণটা কি হবে? বিপ্রতীপ কোণ হবে। তার মানে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এখানে তোমার কাছে এই কোণটাও কত হবে? এই কোণটাও 45 ডিগ্রি হবে। সুতরাং এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন যদি আরেকটু ভালো করে লক্ষ্য করো তাহলে এই পুরা কোণটা হচ্ছে এক সরল কোণ, আর এক সরল কোণ সমান তো 180 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি এখানের মধ্যে যে 2x প্লাস 3x প্লাস 45 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন যদি 45 ডিগ্রি এখানে নিয়ে যাই, আর 2x 3x মিলে কত হবে? এখানে 5x হবে। আর এখানে 180 ডিগ্রি মাইনাস 45। তো 180 থেকে যদি 45 বিয়োগ করি আমাদের থাকবে 135 ডিগ্রি। তো এখানে 5x সমান এখানে থাকবে 135 ডিগ্রি। এখন 135কে আমি যদি 5টা এই পাশে নিয়ে যাই, 135কে 5 দ্বারা ভাগ করব। 135কে যদি 5 দ্বারা ভাগ করি কত থাকবে? 135 ভাগ 5 ভাগ 5, এটা আসবে 27 ডিগ্রি। তাহলে এখানে x সমান কত আসতেছে? x সমান এখানের মধ্যে আসতেছে 27 ডিগ্রি। তো কোশ্চেনে জিজ্ঞেস করেছিল x এর মান কত, সুতরাং x এর মান হচ্ছে এখানে 27 ডিগ্রি। অতএব গ অপশনটাই সঠিক। কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে 90 মাইনাস ওয়াই কোণের পূরক কোণ কত? তো আমরা পূরক কোণ আর সম্পূরক কোণ বলতে জানি। পূরক কোণ হচ্ছে 2টা কোণের সমষ্টি যদি কত ডিগ্রি হয়?
দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটার পূরক কোণ বলা হয়। তো তোমার কাছে মনে করো এই কোণটা কত ডিগ্রি, এটা হচ্ছে মনে করো এক্স ডিগ্রি, আর এই কোণটা মনে করো ওয়াই ডিগ্রি। তাহলে এক্স আর ওয়াই পরস্পর পূরক কোণ, এক্সের পূরক কোণ হচ্ছে ওয়াই আর ওয়াইয়ের পূরক কোণ হচ্ছে এক্স। আর সম্পূরক কোণ কি? সম্পূরক কোণ হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তোমার কাছে মনে করো এখানের মধ্যে এই যে তোমার কাছে দুইটা কোণ এখানে, তো এই কোণটা মনে করো তোমার কাছে এক্স আর এই কোণটা মনে করো ওয়াই। তাহলে এখন এক্স প্লাস ওয়াই এর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখানে 180 ডিগ্রি একটু সুন্দর করে লিখি। তাহলে এক্স প্লাস ওয়াই কত ডিগ্রি হবে? এখানে 180 ডিগ্রি হবে। তাহলে এক্সের সম্পূরক কোণ হচ্ছে ওয়াই আর ওয়াইয়ের সম্পূরক কোণ হচ্ছে এখানে এক্স। তাহলে এক্স ওয়াই পরস্পর সম্পূরক কোণ। তো 8 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে 90 মাইনাস ওয়াই, 90 মাইনাস ওয়াই কোণের পূরক কোণ কত? এখন 90 মাইনাস ওয়াই কোণের পূরক কোণ কত হবে? এমন একটা কোণ হবে যে কোণটা যোগ করলে এটা কত হবে? 90 ডিগ্রি হবে। তো আমি বললাম যে 90 মাইনাস ওয়াই এর পূরক কোণ হচ্ছে এখানে ওয়াই। যদি পূরক কোণ ওয়াই হয় তাহলে এই দুটো যোগ করে কত পাইতে হবে? 90 ডিগ্রি পাইতে হবে। যেমন এখানে এক্স এর পূরক কোণ হচ্ছে ওয়াই আর ওয়াই এর পূরক কোণ হচ্ছে এক্স, তাহলে যদি এক্স আর ওয়াই যোগ করি কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি পাবো। এখন 90 মাইনাস ওয়াই এর পূরক কোণ যদি ওয়াই হয় তাহলে দেখি তো যোগ করে 90 ডিগ্রি পাওয়া যায় কিনা। তাহলে 90 মাইনাস ওয়াই প্লাস ওয়াই, ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাবে, কত ডিগ্রি চলে আসবে? 90 ডিগ্রি চলে আসবে। সুতরাং 90 মাইনাস ওয়াই এর পূরক কোণ কত? ওয়াই। তাহলে কোন অপশনটা সঠিক? খ অপশনটা সঠিক। কোশ্চেন নম্বর 9, 9 নম্বর কোশ্চেনটাতে বলা হচ্ছে যে 20 কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? তো সম্পূরক কোণ তো একটু আগে আমরা দেখে আসছি। সম্পূরক কোণ হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এরা একে অপরের সম্পূরক কোণ। তাহলে 20 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে? 20 ডিগ্রি সম্পূরক কোণ হবে 160। কারণ যদি 160কে আমরা 20-এর সাথে যোগ করে দিই তাহলে কত পাবো? 180 ডিগ্রি পাবো। অতএব 20 ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে কত? 160। এখন 160-এর অর্ধেক কত? যদি 160কে আমরা অর্ধেক করি তাহলে কত পাবো? এখানে 80 ডিগ্রি পাবো। তো সুতরাং 20 ডিগ্রি সম্পূরক কোণের অর্ধেক কত? অর্ধেক হচ্ছে এখানে 80 ডিগ্রি। অতএব গ অপশনটা সঠিক। কোয়েশ্চেন নম্বর 10, 10 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে সূক্ষ্ম কোণের পূরক কোণ নিচের কোণটি। তো সূক্ষ্ম কোণের পূরক কোণ অপশন কতে দেওয়া আছে এখানে সরল কোণ, অপশন খতে দেওয়া আছে স্থূল কোণ, অপশন গতে দেওয়া আছে সমকোণ, আর অপশন ঘতে দেওয়া আছে এখানে সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম কোণ কি সেটা আমরা জানি। সূক্ষ্ম কোণ হচ্ছে ধরে নাও থিটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, তাহলে এটা 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। অন্যদিকে পূরক কোণ কি? পূরক কোণ হচ্ছে এমন কোণ যেখানে দুইটা কোণের সমষ্টি কত হইতে হবে? দুইটা কোণের সমষ্টি হতে হবে এখানে 90 ডিগ্রি। তাহলে ধরে নাও এই কোণটা হচ্ছে এক্স আর এই কোণটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তো এখন আমার কথা হচ্ছে যে কি, যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে আলাদা আলাদা কোণ দুইটা কী হবে? এক্স আলাদা করে সূক্ষ্মকোণ হবে, আবার ওয়াইও সূক্ষ্মকোণ হবে। দুইটা কোণের সমষ্টি যেখানে 90 ডিগ্রি সেখানে একটা কোণ তো কখনো 90 সমান হইতেই পারে না। হ্যাঁ, তখন পসিবল হবে যদি ওয়াই শূন্য হয়ে যায়। যদি তোমার কাছে এখানে ওয়াই শূন্য হয় তাহলে এক্স 90 ডিগ্রি হয়ে যাবে। আর যদি এক্স শূন্য হয় তাহলে ওয়াই কত ডিগ্রি হয়ে যাবে? ওয়াই 90 ডিগ্রি হবে। আর আদারওয়াইজ যদি এক্সের কিছু মান থাকে তাহলে ওয়াই তো কখনো 90 ডিগ্রি হবেই না, কারণ যেহেতু দুইটা কোণের সমষ্টি পূরক কোণ। তো অপশনে বলা হচ্ছে সূক্ষ্মকোণের পূরক কোণ। তো সূক্ষ্মকোণ মনে করো এক্স একটা সূক্ষ্মকোণ, তাহলে এর পূরক কোণ যদি বের করতে যাই সেটা ওয়াই হবে, আর ওয়াইটা তো সবসময় 90 থেকে ছোট হবে। তো সুতরাং সূক্ষ্মকোণের পূরক কোণ সবসময় কী হবে? সূক্ষ্মকোণই হবে, কখনো 90 থেকে বড় হইতেই পারবে না। আর যেহেতু 90 থেকে ছোট অতএব সূক্ষ্মকোণ হওয়া ছাড়া কোনো ওয়ে নেই। আর সমকোণ কেন হবে না? কারণ যেহেতু বলেই দিচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে এটা অবশ্যই কী হবে? 0 থেকে বড়ই হবে। তাহলে এক্স যদি 0 থেকে বড় হয় তাহলে ওয়াই কি কখনো 90 ডিগ্রি হইতে পারবে? তাহলে ওয়াই কখনো 90 ডিগ্রি হইতেই পারবে না। ওয়াই সবসময় 90 থেকে কী হবে? ছোটই হবে। সুতরাং সূক্ষ্মকোণের পূরক কোণ সবসময় কী হবে? সূক্ষ্মকোণই হবে। কোয়েশ্চেন নাম্বার 11, 11 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে যে বি ও সি এর পূরক কোণ নিচের কোণটি। তো এখানে কি দেওয়া আছে তোমার কাছে? এটা হচ্ছে একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, আরেকটা দেওয়া আছে তোমার কাছে এরকম একটা লাইন দেওয়া আছে। তার মধ্যে তোমার কাছে বলা হচ্ছে এটা হচ্ছে বি, এই বিন্দুটা হচ্ছে ও, আর এই বিন্দুটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। তো বলা হচ্ছে বি ও সি। তো বি ও সি কোন কোণ? বি ও সি হচ্ছে এই কোণটা। তো বি ও সি হচ্ছে তোমার কাছে এই কোণটা। তো বি ও সি এর পূরক কোণ কোনটি? এখন যদি এই চিত্রটা লক্ষ্য করি তাহলে এই কোণ
আর এই কোণটা মিলাই কত হবে? ধরে নাও এই কোণটা হচ্ছে এক্স, এই কোণটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই মিলাই কত হবে? 90 ডিগ্রি হবে। যদি দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, তাহলে এরা একে অপরের কী হবে? পূরক কোণ হবে। তাহলে বি ও সি এর পূরক কোণ কোনটি হবে? ডি ও সি অথবা সি ও ডি। তো সুতরাং কোন কোণটা হবে? কোণ সি ও ডি, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি ডি ও সি। তাহলে কোন অপশনটা সঠিক? ডি ও সি। তাহলে খ অপশনটা এখানের মধ্যে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 12, 12 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে এ বি সি ডি হচ্ছে সমান্তরাল আর ই এফ তাদের ছেদক হলে সি কিউ এফ এর পূরক কোণ কত? তো এখানের মধ্যে দুইটা সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি। এটা তোমার কাছে এ বি আর এটা হচ্ছে সিডি। এই দুইটা সমান্তরাল সরলরেখার একটা ছেদক দেওয়া আছে এখানে ই এফ, আর এটা হচ্ছে তোমার কাছে ই আর এটা হচ্ছে এফ। তো এই কোণটা তোমার কাছে এখানে এই বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু। তো বলা হচ্ছে যে এখানের মধ্যে এই যে সি কিউ এফ কোণ যেটা, এই কোণের পূরক কোণ কত? আর অন্যদিকে তোমার কাছে এই কোণটা দেওয়া আছে যেটা হচ্ছে 120 ডিগ্রি। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে অনুরূপ কোণের কনসেপ্টগুলো জানা উচিত। তো আমরা কি জানি? ধরে নাও তোমার কাছে দুটো সমান্তরাল সরলরেখা দেওয়া আছে আর তোমার কাছে এদের ছেদক হচ্ছে মনে করো এটা। তো আমরা বলি যে এই কোণটা আর এই কোণটা কী কোণ? অনুরূপ কোণ। আর অনুরূপ কোণগুলো সবসময় কী হয়? সমান হয়। আবার এই কোণটাও কী কোণ? অনুরূপ কোণ। তো এখন তোমার কাছে এই কোণটা কত দেওয়া আছে? এখানে 120 দেওয়া আছে, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা অবশ্যই 120ই হবে। আর ধরে নিচ্ছি যে এই কোণটা হচ্ছে এক্স। এখন যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এই পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি বা এক সরল কোণ। তো সুতরাং আমরা বলতে পারি এখানের মধ্যে যে 120 প্লাস এক্স ইজ ইকুয়াল কত? 180 ডিগ্রি। তাহলে এক্সের মান কত হবে এখানে? 180 মাইনাস 120। তাহলে 120 থেকে যদি 180 চলে যায়, 180 থেকে যদি 120 চলে যায়, কত থাকবে এখানে? 60 ডিগ্রি থাকবে। তো আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, আগে আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে সি কিউ এফ হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু আমাদেরকে সি কিউ এফ কোণ চাই নাই। আমাদেরকে বলা হয়েছে যে কি, যে সি কিউ এফ যেই কোণটা এখানে দেওয়া আছে এই কোণের পূরক কোণ কত? তো সি কিউ এফ তো এখানে 60 ডিগ্রি, তো সুতরাং সি কিউ এফ এর পূরক কোণ যেটা হবে সেটা হচ্ছে এখানে 30 ডিগ্রি। তো কোন অপশনটা সঠিক? এখানে তোমার 30 ডিগ্রি কোথায়? গ অপশনটা সঠিক। তাহলে 12 এর ঘ অপশনটা সঠিক, 4 নম্বরটা সঠিক আর কি। কোয়েশ্চেন নম্বর 13। তো 13 কোয়েশ্চেনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চিত্রে এ বি সি ডি সমান্তরাল, বলা হচ্ছে কোণ বিইএফ এর মান কত? তো এটাও আগেরটার মতোই, যে এখানে দুইটা সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, একটা হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে এ বি আর আরেকটা হচ্ছে সিডি। এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। আর একটা ছেদক দেওয়া আছে এখানে যেটা হচ্ছে তোমার কাছে পি কিউ ছেদক এখানে দেওয়া আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আর এই কোণটা বলা হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। তো তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে এখানের মধ্যে বি কোণ বিই কিউ কত? তো ই বিন্দুটা কোথায়? এই বিন্দুটা হচ্ছে তোমার কাছে ই বিন্দু। তো বলা হচ্ছে এখানের মধ্যে বিই পি কোণ জানতে চাওয়া হয়েছিল। তো এই কোণটা আমি ধরে নিচ্ছি এখানের মধ্যে এক্স। এখন এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণ যা, এই কোণটা তা না। তো এই কোণ আর এই কোণ কী কোণ? একান্তর কোণ না? আমরা একান্তর কিন্তু জানি, একান্তর কোণ হচ্ছে এমন কোণ, ধরে নাও এই দুইটা সমান্তরাল সরলরেখা আর এটা হচ্ছে এদের ছেদক। তাহলে এই কোণটার একান্তর কোণ হবে কোনটা? এই কোণটা। আবার তোমার কাছে এখানে এই কোণটার একান্তর কোণ কোনটা? এই কোণটা। আর আমরা জানি একান্তর কোণগুলো সবসময় কী হয়? সমান হয়। তো এখন এই চিত্রের মধ্যে তোমার কাছে এই কোণটা যা, এই কোণটা তাই হবে, কারণ এই কোণ আর এই কোণ একান্তর কোণ। তো যদি এই কোণ একান্তর কোণ হয় তাহলে এই কোণটা কত হবে? 120 ডিগ্রি হবে। তাহলে এখানের মধ্যে এই কোণটা কত হবে? এই কোণটা হবে তোমার কাছে এখানের মধ্যে 60 ডিগ্রি। আবার দেখো তো এখানের মধ্যে এই কোণ আর এই কোণ কী কোণ? বিপ্রতীপ কোণ না? আর বিপ্রতীপ কোণগুলো সমান হয়। তাহলে তোমার কাছে যদি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি হবে। তো সুতরাং এখানের মধ্যে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 60 ডিগ্রি। আর এক্স মানে তোমার কাছে এখানের মধ্যে বিইপি, অতএব বিইপি সমান হচ্ছে এখানে 60 ডিগ্রি। কোয়েশ্চেন নম্বর 14, 14 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য নিচে দেওয়া হলো, সেন্টিমিটারে দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তো আমরা একটা উপপাদ্য জানি যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা সবসময় কী হতে হবে? বড় হতে হবে। তো প্রথমে আমরা ক অপশনটা চেক করি। ক অপশনে কী কী দেওয়া আছে? এখানে 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে আর 6 দেওয়া আছে।
তো ধরে নাও তোমার কাছে এটা একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজের তোমার কাছে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে মনে করো 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন দেখি তো আমরা প্রথমে 3 আর 5 যোগ করি। তো 3 5 যোগ করলে এখানে কত আসবে? 3 5 যোগ করলে এখানে আসবে 8। তো 8 6 থেকে বড়, অবশ্যই বড়, এটা তো সঠিক। আবার এই দুইটা বাহু যোগ করি, তো এই দুইটা বাহু যোগ করলে এখানে কত আসবে? 11 আসবে। আর 11 কার থেকে বড়? অবশ্যই 3 থেকে বড়। এখন এই দুইটা বাহু যোগ করি, তো তাহলে কত আসবে? এখানে 9। আর 9 5 থেকে বড়, অতএব ক অপশনটা তো এখানের মধ্যে সঠিক। কিন্তু আমাদের কাছে এখনও খ রয়ে গেছে, গ রয়ে গেছে, ঘ রয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি চাইলে এখন এটা দাগাই ফেলতে পারো, কিন্তু মাঝে মধ্যে এমনও হতে পারে তোমার 4টা অপশনই চেক করতে হয়, এমনও হতে পারে যে 4 নম্বরটাই কারেক্ট। এখন দেখি একটু খ নম্বরটাও চেক করে দেখি যেটা সঠিক কিনা, আর যদি সঠিক না হয় তাহলে কেন সঠিক না। খ নম্বরে কী কী দেওয়া আছে? এখানে 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে, আর 9 দেওয়া আছে। তাহলে এখন যদি এখানের মধ্যে আমরা যাই, তাহলে ধরে নাও তোমার কাছে এখানের মধ্যে এই বাহুটা হচ্ছে 4, এই বাহুটা 5, আর এই বাহুটা মনে করো 9। তাহলে এই দুইটা বাহুর যোগফল কত আসতেছে? এখানে 9 আসতেছে। আর এটা তো তাহলে 9, তাহলে এটা কি বড় হয়েছে? বড় হয়নি। তো সুতরাং যেহেতু সমান, তাহলে এই ডেটা তো অ্যাকসেপ্টেবল হবে না। এবার একটু গ নম্বরটাতে যাই। গ নম্বরটাতে কী দেওয়া আছে? এখানের মধ্যে 5 দেওয়া আছে, 6 দেওয়া আছে, আর 12 দেওয়া আছে। আর এখানে এখন যদি আমরা ধরে নিই যে তোমার কাছে এখানের মধ্যে এই বাহুটার দৈর্ঘ্য মনে করো 12 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা মনে করো 5 সেন্টিমিটার। তো এখন এই দুইটার যোগফল কত? এই দুইটার যোগফল হচ্ছে 12 প্লাস 6 মিলাই কত আসবে? এখানে 18 আসবে। তাহলে 18 তো 5 থেকে বড়ই আছে, অতএব এটা তো কারেক্ট। কিন্তু যদি এই দুইটা বাহু যোগফল নেই, তাহলে কত আসবে? এখানে 11 আসবে। আর বিপরীত বাহু কত? এখানে এই দুইটা বাহু যোগফল হচ্ছে 11, কিন্তু এর বিপরীত বাহু কত? 12। তাহলে তো এদের যোগফল 12 থেকে ছোট হয়ে গেল, তো সুতরাং এটা কারেক্ট, সঠিক হবে না। তো সিমিলারলি তোমরা একইভাবে ঘ নম্বরটা চেক করে দেখবা। আর শুধুমাত্র একটা ডেটা চেক করে কখনো বলবা না। মনে করো যে কি এখানের মধ্যে তোমার কাছে কী দেওয়া ছিল, যে তোমার কাছে 12 আর 6 যোগ করলে কত আসে? 18 আসে। তো 18 তো 5 থেকে বড়ই, তাহলে এটা মনে হয় সঠিক। এভাবে করবা না, তোমরা 3টা কম্বিনেশনই চেক করবা। প্রথমে এভাবে চেক করবা, এই দুইটা বাহু, তারপর এই দুইটা বাহু চেক করবা, তারপর এই দুইটা বাহু চেক করবা, তারপর তোমরা ডিসিশন নিবা। আর না হলে তোমরা ভুল করে আসবা। অতএব এই ক্ষেত্রে তো ক অপশনটাই সঠিক, কারণ প্রত্যেকটা কম্বিনেশনই এখানের মধ্যে সঠিক হয়। কারণ তুমি যদি এই দুইটা বাহু যোগফল নাও, তাহলে এই বাহু থেকে বড় হয়। আবার তুমি যদি এই দুইটা বাহু যোগফল নাও, তাহলে এই বাহু থেকে বড় হয়। আবার তুমি যদি এই দুইটা বাহু যোগফল নাও, তাহলে এই বাহু থেকে বড় হয়। তো শুধুমাত্র ক অপশনটাই এখানের মধ্যে সঠিক। কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর কোশ্চেনটাতে বলা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট জানি, সেটা হচ্ছে কি, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা সবসময় কী হবে? বৃহত্তর হয়। মনে করো এই বাহুটা এ, এই বাহুটা বি, এই বাহুটা সি। তার মানে এ আর বি যদি যোগ করি, সবসময় কার থেকে বড় হবে? সি থেকে বড় হবে। আবার যদি বি সি যোগ করি, সেটা কার থেকে বড় হবে? এ থেকে বড় হবে। আবার সি এ যোগ করলেও কার থেকে বড় হবে? বি থেকে বড় হবে। তো বাই দ্য ওয়ে, এখানের মধ্যে দুইটা বাহুর যোগফল কী হবে? তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। আবার যদি বিয়োগফল নেই এখানের মধ্যে, আমি যদি বি থেকে এ বিয়োগ করে দিই, তাহলে এটা লেস দেন হবে তৃতীয় বাহু থেকে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল সবসময় বড় হবে কার থেকে? সি থেকে বড় হবে। অন্যদিকে ত্রিভুজের দুইটা বাহুর বিয়োগফল সি থেকে কী হবে? ছোট হবে। তাহলে যোগফল নিলে তৃতীয় বাহু থেকে বড় হবে, আর বিয়োগফল নিলে তৃতীয় বাহু থেকে ছোট হবে। তো আমরা এখন চেক করে দেখি যে কোন অপশনটা সঠিক হতে পারে। তো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করো এটা তোমার কাছে 3, আর এটা হচ্ছে মনে করো 8। তাহলে 3 আর 8-এর যোগফল কত আসবে? 11 আসবে। এখন আমরা কি জানি যে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে সবসময় কী হতে হবে? বড় হইতে হবে। তাহলে এই হিসেবে আমাদের কাছে ক অপশনটা সঠিক, কারণ ক অপশনে 6 দেওয়া আছে আর আমাদের যোগফলটা 11, তাহলে ক অপশনটা সঠিক। আবার খ অপশনটাও সঠিক, আবার গ অপশনটাও সঠিক, কিন্তু ঘটা সঠিক হবে না। কেন সঠিক হবে না? কারণ তৃতীয় বাহু দেওয়া আছে 11 আর আমাদের যোগফল আসতেছে এখানের মধ্যে 11। তাহলে যদি শুধুমাত্র আমরা এর উপর বেস করে ডিসিশন নিই, আমাদের ভুল হবে। এখানে 3টা অপশনই সঠিক হচ্ছে। এখন কী কাজ করব? এর উপরও বেস করব, এর উপরও বেস করে তারপর আমরা ডিসিশন নিব। এখন দেখি তো বিয়োগফল বের করে দেখি। যদি বিয়োগফল নেই, তাহলে 8 থেকে যদি 3 বিয়োগ করে দেই, আমরা পাবো এখানের মধ্যে 5। তাহলে আমাদের তৃতীয় বাহু সি যেটা, এই সি যে এখানের মধ্যে সি যেটা দেওয়া আছে, এই সিটা বড় হইতে হবে 5 থেকে, আর ছোট হইতে হবে 11 থেকে। এখন দেখি যে কোন অপশনটা এরকম আছে। তো যদি ক অপশন চেক করে দেখি, ক অপশনে দেওয়া আছে 6। তো 6 তো এই রেঞ্জের মধ্যে পড়ে, 5 থেকে বড়, 11 থেকে ছোট, তাহলে এটা কারেক্ট। খ অপশনটা, খ অপশনটা এই রেঞ্জের মধ্যে পড়ে না, খ তো 5 থেকে ছোট, আর আমার তো সি বাহুটা 5 থেকে ছোট হতে পারবে না। গ অপশনটাও হবে না, কারণ গ অপশন 3, আমার লাগবে 5-এর উপরে। অতএব শুধুমাত্র ক অপশনটাই সঠিক। কোয়েশ্চেন নম্বর 16।
16 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ত্রিভুজ ABC এ ই ও এফ যথাক্রমে AB ও AC বাহুর মধ্যবিন্দু হলে BC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার কাছে এখানে ABC একটা ত্রিভুজ দেওয়া আছে। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, আর এটা হচ্ছে C। তার উপরে তোমার কাছে দেওয়া আছে যে কি এখানে একটা বাহু দেওয়া আছে EF, আর EF বাহুটা তোমার এই যে EF বাহু যেটা E, আর এটা হচ্ছে F। তো E হচ্ছে AB এর মধ্যবিন্দু আর F হচ্ছে এখানে AC এর মধ্যবিন্দু। তো এই ক্ষেত্রে আমরা একটা জ্যামিতিতে প্রমাণ করছিলাম, তাহলে আমাদের কাছে যেটা আসতো সেটা হচ্ছে EF BC এর সমান্তরাল এবং BC এর অর্ধেক, অর্থাৎ BC বাহু যা হবে EF হবে তার অর্ধেক। এই কনসেপ্ট আমরা জানি। এখানে EF যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3x প্লাস 5, অন্যদিকে BC যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12x মাইনাস 8 এত সেন্টিমিটার। তো আমরা এখানের মধ্যে একটা কাজ করি, এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে EF যেটা, EFটা BC বাহুর অর্ধেক হবে এখানের মধ্যে। তো EF সমান কত জানি এখানে 3x প্লাস 5, আর এখানে হাফ BC সমান কত 12x মাইনাস এখানে 8। এখন যদি আমরা এই হাফটা এখানে গুণ করে দিই তাহলে কত হবে, তাহলে হবে এখানের মধ্যে ধরো এখানে হবে 3x প্লাস 5, আর যদি হাফটা গুণ করে দিই এটা হয়ে যাবে এখানে 6x, আর এটা হয়ে যাবে -4। তাহলে এখন যদি 3xটা এখানে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে, তাহলে এই 6x থেকে 3x চলে যাবে। আর যদি এই 4টা আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই যে 4 আর 5 যোগ হয়ে কত হবে 9 হবে। তো সুতরাং 4টা এই পাশে বাম পাশে আনার পর হয়ে যাবে 9, আর এই পাশে কত থাকবে এখানে 3x থাকবে। তাহলে এখানে x সমান কত আসতেছে 9/3, এখানে আসতেছে 3, x এর মান হচ্ছে 3। কিন্তু আমাদেরকে বলা হয়েছে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে, আর বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে কত, তাহলে বিসি সমান হচ্ছে এখানে 12x মাইনাস এখানের মধ্যে 8। x এর মান তো আমরা এখন জানি, x এর মান হচ্ছে এখানে 3 মাইনাস 8। তো 3 12 36, 36 থেকে যদি 8 বিয়োগ করে দেই আমরা এখানে কত পাবো, আমরা এখানে পাবো 28। আর যেহেতু একক সেন্টিমিটারে দেওয়া আছে তো এখানে হবে 28 সেন্টিমিটার। তাহলে কোন অপশনটা সঠিক, এখানে ঘ অপশনটা সঠিক, অর্থাৎ 4 নম্বর অপশনটা সঠিক। কোশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে এখানের মধ্যে কোশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে এখানে যদি AD ও CD সমান হয় এবং BE ও CF সমান হয় তবে কোনটি সঠিক। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে তোমার কাছে, এখানে তোমার কাছে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। তার উপরে তোমার কাছে বলা হচ্ছে কি যে তোমার এখানে একটা ডি ও ই বিন্দু দেওয়া আছে, ডি আর ই, আর ত্রিভুজটা হচ্ছে তোমার কাছে এ বি সি। তো কোশ্চেনে বলা হচ্ছে কি যে এখানে তোমার কাছে এডি ইজ ইকুয়াল কত সিডি, অর্থাৎ তোমার কাছে এই বাহুটা আর এতটুকু তোমার কাছে এখানের মধ্যে সমান। আবার তোমার কাছে এখানের মধ্যে বিসি না বিই আর সিই সমান। এখন আমি একটা কাজ করি, এই যে ত্রিভুজ যেটা এটাকে একটু ঘুরাই দিই, যদি আমরা একটু ঘুরাই দিই তাহলে এখানে কী হয় দেখো তো, এখন তো তোমাদের কাছে পরিচিত লাগতেছে জিনিসটা। তাহলে এখন যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, কীভাবে বুঝলাম আমি সমান্তরাল, কারণ কোশ্চেনে বলেই দিছে যে তোমার কাছে এই বাহু এই অংশটা আর এই অংশটা সমান, আবার তোমার কাছে এই অংশটাও সমান। তো আমরা তো একটা প্রমাণ করেই আসছিলাম যে এখানের মধ্যে যদি ABC একটি কী হয় ত্রিভুজ হয়, তারপর তোমার কাছে যদি এই ABC এর মধ্যে AB এর মধ্যবিন্দু এটা হয় আর BC এর মধ্যবিন্দু এটা হয়, যদি আমি এদেরকে যোগ করে দিই তাহলে এই যে একটা EF বাহু, মনে করে এখানে একটা EF বাহু তৈরি হচ্ছে, এই EFটা তোমার কাছে BC এর সমান্তরাল হবে এবং BC এর অর্ধেক হবে, সেটা তো আমরা জানি। তো সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি যে DE হচ্ছে AB এর অর্ধেক। এইখানে এই যে ডিই বাহু যেটা, এটা AB এর অর্ধেক। তো এই তোমাদের কাছে এই ম্যাথটা তোমাদের ষষ্ঠ অধ্যায়েই ছিল, একটা জ্যামিতিক প্রমাণ ছিল। তো তোমরা এটা MCQ-তে আসছে, তোমরা যে কাজটা করবা তোমাদের বইয়ে এটা CQ-তে আসে, তো এই জ্যামিতিক প্রমাণটা একটু শিখে নিবা ভালো করে।